আর নজর রাখবো এবার ভারত বাংলাদেশ সীমান্তে বাংকার। সীমান্তে 4টি বাংকার ঘিরে রহস্য দানা বাঁধছে। এলাকা ঘিরে রাখা আজও চলছে সেখানে মাপজোক। কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় বিএসএফ এর সঙ্গে এনসিবি টিম পৌঁছয়। বাংকার ঘুরে দেখলো এনসিবি টিম। শুক্রবার বাংকারে উদ্ধার হয় কাফ সিরাপ আমরা জানি, এবং বাংকারের পিছনে কি নাশকতার ছক রয়েছে সেই প্রশ্নটাই উঠছে। অনুপ্রবেশের সুবিধার্থেই কি এই বাংকারগুলো তৈরি করা হয়েছে? সীমান্তে বাংকার উদ্ধার ঘিরে নানা প্রশ্ন। বাংলাদেশ সীমান্তে এই যে বাংকার, একের পর এক বাংকার যে সামনে এসেছে, তারপরেই তো রহস্য দানা বাঁধছে। শরিকি জমিতেই পরপর 4টি বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জে শরিকি জমিতেই এই বাংকার। বাংলাদেশ সীমান্তে বাংকার রহস্য আরো ঘনীভূত হচ্ছে। কি কারণে, কোন উদ্দেশ্যে এই বাংকার? যেমনটা জানা যাচ্ছে, বাংকারগুলো যে জমিতে রয়েছে সেই জমি শরিকি জমি, অর্থাৎ শরিকি জমিতেই পরপর 4টি বাংকার। নদিয়ার কৃষ্ণগঞ্জে শরিকি জমিতেই বাংকার। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রঞ্জিতের থেকে একটু জানবো। রঞ্জিত, শরিকি জমিতেই বাংকার, কার নামে এই জমি নথিভুক্ত ছিল, কি তার পরিচয়, কি জানা যাচ্ছে? দেখো, এই যে জমি 4টি বাংকার, প্রত্যেকটি দূরত্ব 100 মিটার মধ্যেই হবে এবং 500 মিটার এলাকা জুড়ে এই বাংকারগুলি খুঁজে পেয়েছে বিএসএফ। এবং এই যে জমি, তাই যে জমির যে মালিকের নাম উঠে আসছে ঘোষ পরিবারের, অর্থাৎ সুশান্ত ঘোষ, অন্যদিকে গিরি ঘোষ, তাদের এই জমি জানতে পারা যাচ্ছে। এবং তাদের পরিবারতে যা দাবি করা হচ্ছে, এই জমি তারা দেখভাল করে না, এই জমি তাদের শরিকি জমি, অর্থাৎ তাদের আত্মীয় স্বজনের মধ্যে এই জমি তারা দেখভাল করে। এবং এখানে সুশান্ত ঘোষের মায়ের যেটা দাবি, যে এই জমি যদি তাদের হতো বা যদি জানতে পারতো তারা যে এখানে কারা বাংকার তৈরি করে, সেক্ষেত্রে তারা কি অনুমতি দিতেন, এরকমই তিনি দাবি করেন। তবে সুশান্ত ঘোষের জমি এবং তাদের যে শরিকি জমি কাজত এটা স্বীকার করে নিয়েছে তার পরিবার, এবং অন্যদিকে গিরি ঘোষের পরিবার স্বীকার করে নিয়েছে যে এই জমি কিন্তু তাদের শরিকদের, তাদের শরিকরা দেখাশোনা করে। ফলে জমির যে মালিক নিয়ে একটা প্রশ্ন উঠছিল, কার্যত একেবারে স্পষ্ট এই জমি কাদের। এবং এই জমিতে যে 1 বা 2 দিন নয়, দীর্ঘদিন ধরে যে এখানে বাংকার তৈরি করা হয়েছিল, এবং সেই বাংকারের মধ্যে থেকে নিষিদ্ধ ফেন্সিং উদ্ধার। এবং এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে যে যেভাবে বাংকারগুলো তৈরি করা হয়েছে, একদিকে কনস্ট্রাকশন রয়েছে, অন্যদিকে মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। ফলে একেবারে মজবুত করে তৈরি করা এই বাংকারগুলি, কোনোটা আয়তন কোথায় 10 ফুট, কোথায় 15 ফুট, কোথায় 20 ফুট পর্যন্ত গভীরতা রয়েছে। সেই সমস্ত বাংকারগুলো কি কাজে ব্যবহার করা হতো, সেখানে যেহেতু ফেন্সিডিল উদ্ধার হয়েছে, পাশাপাশি প্রশ্ন উঠছে ফেন্সিডিলের পাশাপাশি অন্য কোনো কাজের উদ্দেশ্যে ব্যবহার করা তৈরি করা হয়েছিল কিনা। কারণ এখান থেকে 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা, সেখান থেকে এত কাছে এই ধরনের বাংকার কাজে তো প্রশ্ন ওঠে, এবং নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। কারণ আমরা এর আগেও দেখেছি বারবার কৃষ্ণগঞ্জ সীমান্ত এলাকা থেকে কখনো অনুপ্রবেশকারী, কখনো চোরাচালান, একের পর এক গ্রেপ্তার হয়েছে। এবং গত কয়েক মাস ধরে কিন্তু সুশান্ত ঘোষ সন্ন্যাস নিয়েছে, অনেকদিন আগেই বাড়ি ছেড়েছে। সুশান্তর মায়ের দাবি, শরিকি জমি কেউ জানলে কি এসব কাজ করতে দেয়? শোনাবো আপনাদের। জমিগুলো কাদের? জমিগুলো শরিকদারের। শরিকদের? শরিক বলতে আপনাদের? আমার ওই শ্বশুরের ভাইরা। এই যে জমি যেখানে এইসব 4টি বাংকার উঠতে, সেই জমিগুলো কি আপনাদের মধ্যে পড়ে, শরিকের মধ্যে? আমাদের এখন ভাগ হয়নি, নামেও হয়নি, আমরা কি করে বলবো বল। সুশান্ত বাবু কোথায় আছে? ও তো বৈষ্ণব হয়ে চলে গেছে, এখন কোথায় থাকে যায়নি। পুরো ফ্যামিলি নিয়ে চলে যায় নাকি একাই? ফ্যামিলি নিয়ে চলে গেছে। যোগাযোগ নিয়ে পরিস্থিতি। কর্মসূত্রে গ্রাম ছাড়া গিরি ঘোষও, দাবি স্ত্রী। বাংকারের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করছেন গিরি ঘোষের স্ত্রীও। আমরা কেউ মাঠে যাই না, আমাদের ব্যবসা। আমার শ্বশুর বুড়ো মানুষ, আশেপাশে যে জমি আছে আমাদের সব লিজ দেওয়া আছে। ওই যে জমিগুলো, লিজ দেওয়া জমি? লিজ দেওয়া। মানে মালিক আপনারাই? শরিক? আমাদের জমি আমাদের না, আমাদের দাদু শ্বশুরদের জমি। আমাদের কারোর নামেই হয়নি, মানে শরিকরাই করে খায়। সকলের নজর এড়িয়ে কিভাবে এই বাংকার তৈরি হলো সেই প্রশ্নটাই দানা বাঁধছে। মাটি খুঁড়ে বাংকারের লোহার কাঠামো তৈরি করা হয়েছে। প্রশ্ন উঠছে, খোঁড়াখুড়ি তো হলো, কারোর নজরে এলো না, কিভাবে কারোর নজরে এলো না? আটমুবারেও মাটি খুঁড়তে বেশ কয়েক ঘন্টা, দাবি করছেন শ্রমিকরা। চওড়া হবে আপনার 10 ফুট মতন, আর গভীর হবে আপনার 20 ফুট মতন। এটা করতে কত লেবার লাগবে? 15-16টা লেগে যাবে, 2 দিন লাগবে। জেসিবিতে কাটতে লাগলে এই ঘন্টা 1.5 লাগবে।
মার্কিন রোষে বাংলাদেশ, বড় ধাক্কা বাংলাদেশের, সব রকম সাহায্য বন্ধ করলো এবার আমেরিকা। প্রেসিডেন্ট হয়ে ট্রাম্পের রোষে বাংলাদেশের সব প্রকল্পের কাজ বন্ধ ইউএসএ-দের। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, পরিবেশে প্রভাব পড়ার একটা বড়সড় আশঙ্কা সামনে আসছে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, এই যে সিদ্ধান্ত বাংলাদেশের সব প্রকল্পের কাজ বন্ধ, সেই সিদ্ধান্ত কতটা প্রভাব পড়বে? প্রিয়াঙ্কা, বাংলাদেশের সাম্প্রতিক যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এমনিতেই গোটা দেশ টালমাটাল, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মার্কিন সহায়তা বাংলাদেশের একটা অভ্যন্তরীণ ক্ষেত্রে, দেশের সমস্ত ক্ষেত্রে একেবারে যে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা, পরিবেশ, রোহিঙ্গা সংকট, সমস্ত কিছু সংকট নিরূপণে এই ইউএসএইড অর্থাৎ মার্কিন যে দাতা সংস্থা, সেই ইউএসএইড তার যদি এই সহায়তা বন্ধ হয়ে যায় তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে, এবং সেই পরিস্থিতির দিকেই এগোচ্ছে বর্তমান বাংলাদেশ। মানে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার মধ্যেই বলা যেতে পারে তিনি নির্দেশ দিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন 90 দিনের জন্য সমস্ত বৈদেশিক সাহায্য কার্যক্রম স্থগিত করার নির্দেশ, এবং সেই নির্দেশের ক্ষেত্রেই এই ইউএসএইড এর সমস্ত কার্যক্রম বন্ধ হয়েছে। ফলে বলা যেতে পারে যেমন একদিকে রোহিঙ্গাদের সংকট মোকাবিলায় এবং দারিদ্র বিমোচনে এই ইউএসএইড এর আর্থিক সহায়তার গভীর প্রভাব সেটা বন্ধ হয়ে গেল প্রায় বলা যেতে পারে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের এই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের জেরে বাংলাদেশের সব প্রকল্পের কাজ বন্ধ করা হচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়ার পর পুরো বিষয়টি কিভাবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মার্কিন প্রতিতন্ত্র মৈনাক প্রতিতন্ত্র? শোনাবো আপনাদের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সারা বিশ্ব জুড়ে আমেরিকার যে বিভিন্ন দিকে তারা যে ব্যয় করছে সেটাকে তিনি সংকোচন করতে চাইছেন। তাহলে এটারই আমরা আরেকটা পদক্ষেপ দেখতে পাচ্ছি কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারের ক্ষেত্রে। এটাতে একদিকে যেমন বাংলাদেশের কিছু যে ন্যাচারাল ডিজাস্টার এবং সে ন্যাচারাল ডিজাস্টার রিলিফের যে কাজ, বাংলাদেশের পাবলিক হেলথ রিলেটেড যে কাজকর্মগুলো, যেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অনুদান এবং হুয়ের তরফ থেকে যে মার্কিন অনুদান সেটার একটা ভূমিকা রয়েছে, এইগুলোতে একটা প্রভাব কিন্তু পড়তে পারে। এটা কিন্তু প্রত্যাশিত ছিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রশাসন, তারা কিন্তু ইউনূস সাহেবের যে প্রশাসন সেটার একটা বরাবরই বিরোধিতার জায়গা তারা নিয়ে এসছে, এবং বারবার করে তারা যেভাবে দক্ষিণ এশিয়ার শান্তিকে বিঘ্নিত করতে চাইছেন, ইউনূস সরকারের সেই অবস্থানের বিরুদ্ধেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বলে আমি মনে করছি। রাজ্যে আইসিডিএস নিয়োগে দীর্ঘ জটিলতার অবসান হয়েছে। প্রায় 20 বছর ঝুলে থাকা প্রশ্নের নিষ্পত্তি, অর্থাৎ আইসিডিএস কর্মী নিয়োগে এবার জট কেটেছে। হাইকোর্ট 20 বছর পর এই মামলার নিষ্পত্তি করেছে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দীর্ঘ বছর অর্থাৎ প্রায় 20 বছর দীর্ঘ জটিলতার অবসান অবশেষে হাইকোর্টের পর্যবেক্ষণ কি? বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ শুক্রবার দিন এই রায় ঘোষণা করেছে, এবং তাতে 20 বছর ধরে যে প্রশ্নটা ঝুলেছিল যে রাজ্য সরকার 75-25 অর্থাৎ 75% ডিরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস ওটা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করবে আইসিডিএস কর্মীদের নিয়োগ, বাকি 25% সিনিয়রিটির ভিত্তিতে অর্থাৎ প্রমোশন বা এই সব জায়গা থেকে যারা কাজ করছেন 10 বছরের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে বিভিন্ন জায়গা তাদের মধ্যে থেকে নেবে। এই 75 না 25 এই প্রশ্নটা বাম সরকারের আমলে উঠেছিল এবং তৃণমূল আসার পরেও উঠেছিল, এবং শেষমেশ রাজ্য সরকার স্বচ্ছ প্রশাসন চালানোর জন্য 75% সরাসরি নিয়োগের প্রস্তাব রাখে এবং 25% বলে যারা প্রমোশন পেয়েছে বা বিভিন্ন জায়গায় কাজ করছে সেখান থেকে নেওয়া। কিন্তু এই প্রশ্নটা শেষমেশ হাইকোর্ট রায় দিয়ে এটা স্পষ্ট করে দিল, এবং সব থেকে বড় কথা 1713 যে শূন্যপদ রয়েছে একেবারেই 50:50 অনুপাতে রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগের নির্দেশ। রাজভবনে মুখ্যমন্ত্রী চা চক্রের অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন রাজভবন, সেখানে চা চক্রের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিয়েছেন। রাজভবনের ছবি এই মুহূর্তে আমরা দেখছি, চা চক্রের অনুষ্ঠান, সেখানে রাজ্যপাল রয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য বিনিময় সেই ছবি সামনে এসেছে। চা চক্রের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন রাজভবনে।
রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে ঢুকলো পুলিশের ব্যান্ড। কি হয়েছিল, প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, ঠিক কি ঘটেছে রাজভবনে? দেখো, আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে রাজভবনের যে অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিতে আসেন এবং তিনি এসে প্রথমে সৌজন্য বিনিময়ের পর তিনি খোঁজ করেন যে পুলিশের ব্যান্ড কোথায়, কারণ প্রত্যেকবার প্রোটোকল অনুযায়ী পুলিশের ব্যান্ড এখানে এসে কিন্তু পারফর্ম করে, কিন্তু তিনি দেখতে পান এবং যেটা দেখা যায় সেনা সুরক্ষা বলের দুটি ব্যান্ড পার্টি যেটা মূলত পারফর্ম করছেন, কিন্তু কলকাতা পুলিশের ব্যান্ড নেই। এবং তারপর খোঁজ নিয়ে দেখা যায় যে গেটের বাইরে কলকাতা পুলিশের যে ব্যান্ড তাকে আটকে রাখা হয়েছে, তারা ঢুকতে পারছেন না, তাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। এই খবর পাওয়ার তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী সেখানে যান এবং তিনি গিয়ে সেখানে কথা বলেন এবং কেন আটকে রাখা হয়েছে, কারণ এটা প্রত্যেকবার প্রোটোকল অনুযায়ী কলকাতা পুলিশের ব্যান্ড পারফর্ম করে, সেই পারফর্ম করে তারা এবং সেই পারফর্ম প্রত্যেকবারও করেন, এইবার কেন ঢুকতে দেওয়া হয়নি। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পুলিশ যেহেতু প্রত্যেকবার তারা পারফর্ম করেন, পুলিশের উচ্চপদস্থ অফিসারদের কাছ থেকে তারা অনুমতি পেয়ে তারা এসেছিলেন, কিন্তু তাদেরকে দীর্ঘক্ষণ উইকেট গেট বলে যে রাজভবনের গেট আছে তার বাইরে আটকে রাখা হয়, ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী ঘটনাটি জানার পর সেখানে যান এবং তিনি কথা বলেন এবং কিছুক্ষণ পর দেখা যায় অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবং পুলিশের ব্যান্ড তাকে ভেতরে আসতে দেওয়া হয়েছে। এবং তারপর পরবর্তী সময় ঘটনা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী বলেই সময় সূত্রে জানা যাচ্ছে। বিভিন্ন সময় যেটা তারপর পুলিশের ব্যান্ড এসে পারফর্ম করে, রাজভবনের অনুষ্ঠানে পারফর্ম করতে যায় পুলিশের ব্যান্ড এবং সেখানে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান, আর এরপরেই রাজভবনের ভিতরে ঢুকতে পারে পুলিশের ব্যান্ড।